সুপ্রিয় শ্রোতারা, গল্পের আসরবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ রয়েছে এর দ্বিতীয় পর্ব। মুক্তকেশীর 4 ছেলে, সুবোধ, প্রবোধ, প্রভাস, প্রকাশ। বড় সুবোধ বাপ থাকতে মানুষ হয়ে গিয়েছিল। বাপই নিজের অফিসে ঢুকিয়ে রেখে গিয়েছিলেন। কালক্রমে সেই মার্চেন্ট অফিসের বড়বাবুর পরবর্তী আসনটিতে এসে পৌঁছেছে সুবোধ। প্রকৃতপক্ষে তার টাকা দিয়ে সংসার চলে। মেজ প্রবোধ এন্ট্রান্স পাশ করে অনেকদিন খেয়ে খেলিয়ে বেরিয়ে এই কিছুদিন হলো এক বন্ধুর সঙ্গে মিলে একটা লোহালক করে ব্যবসা ফেলেছে। টাকাটা বন্ধুর, খাটুনিটা প্রবোধের। সেজ প্রভাস হচ্ছে বাড়ির মধ্যে সেরা বিদ্যমান ছেলে। এফএ পাশ করে ফেলে সে ওকালতি পড়বে করছে, আর প্রকাশ গোটা 5-6 ক্লাস পর্যন্ত পড়েই পাড়ার শখের থিয়েটারে স্ত্রী ভূমিকা অভিনয় করছে আর চুলের কেয়ারি করছে। সুবর্ণর বিয়ের সময় সংসারের অবস্থা প্রায় এই ছিল। অনেক দিন পর্যন্ত সুবর্ণ এদের সকলের পরও নাম জানত না। শুভ, পেব, পেভা, পেকা এই ছিল মুক্তকেশীর সম্বোধনের ভাষা। ছোট ননদ বিরাজকে ডেকে একদিন ধরে বসল সুবর্ণ। তোমাদের সব নাম কি বলো তো শুনি? মা তো তোমার রাজু রাজু করেন, রাজপালা বুঝি? শোনো কথা। রাজু অবাক হয়ে বলে, এতদিন বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ির লোকের নাম জানো না? মেজদা বলেনি? সত্যি বলতে রাজুর মেজদাকে কোনোদিন কথা জিজ্ঞেসও করেনি সুবর্ণ। মনেও পড়েনি জিজ্ঞেস করতে। এখনই হঠাৎ মনে পড়ল, জিজ্ঞেস করে বসল। কিন্তু সে কথা না ভেঙে সুবর্ণ ঠোঁট উল্টে বলল, তোমার মেজদাকে জিজ্ঞেস করতে আমার দায় পড়েছে। তুমি রয়েছ হাতের কাছে, অন্যের খোসামত করতে যাব কেন? বয়সে 3 বছরের ছোট ননদকেও এই তোয়াজটুকু করে নেয় সুবর্ণ। রাজু অবশ্য তাতে প্রীতই হয়। আঙ্গুল গুনে বলে, বড়দির নাম হচ্ছে সুশীলা, মেজদির নাম সুবালা, শেষদি হচ্ছে সুরাজ, আমি বিরাজ, আর দাদাদের নাম হচ্ছে। মহৎ শাহে গল্প হচ্ছিল ননদ ভাজে। হঠাৎ সমস্ত পরিস্থিতিটাই গেল বদলে। বিরাজ রেগে ঠরঠরিয়ে উঠে গেল সেখান থেকে, এবং তৎক্ষণাৎ মেজ বউয়ের দুঃসাহসিক স্পর্ধার কথা সারা বাড়িতে ছড়িয়ে পড়ল। ভাসুর দেওরের নাম নিয়ে তামাশা করেছে সুবর্ণ, ননদের নাম নিয়ে ভেঙিয়েছে। করেছে, সত্যই করেছে সেটা সুবর্ণ। কিন্তু সুবর্ণ কি জানতো একটু কৌতুকে এত দোষ ঘটবে, আর নামের মানে জিজ্ঞেস করলে অপমান করা হয়? সুরাজ শুনে বলে উঠল সে, ওমা, সুরাজ আবার কিরকম নাম? ও নামের মানে কি? একে যদি ভেঙানো বলে তো ভেঙানো। তবে হ্যাঁ, দেওরদের সম্পর্কে বলেছে বটে একটা কথা তামাশা করে। পরপর 4 জনের নাম শুনে হি হি করে হেসে বলে উঠেছে, তার 4 ভাইয়ের মিল করে নাম রাখলে হতো। বিরাজ ভুরু কুচকে বলেছিল, সুবোধ প্রবোধের সঙ্গে আর মিল কই? সুবর্ণ হেসে কুটি কুটি হয়েছিল, কেন, অবোধ নির্বোধ? সঙ্গে সঙ্গে ঠিকরে উঠেছিল বিরাজ। বয়সের থেকে অনেকখানি জোরালো ঝংকার দিয়ে বলেছিল, এত আস্পদা তোমার মেজ বউ? শেষদা ছোটদাকে তুমি নির্বুদ্ধি বলতে সাহস পাও? রসো, মাকে বলে দিয়ে আসছি। মাকে বলে দেওয়ার নামে অবশ্য সুবর্ণ মুখটা শুকিয়ে গিয়েছিল। ব্যস্ত হয়ে ওর হাত চেপে ধরে বলেছিল, ও মা, তুমি রাগ করছো কেন ভাই? আমি তো ঠাট্টা করেছি। কিন্তু বিরাজ হাত ধরা মান রাখেনি, হাত ছাড়িয়ে নিয়ে চলে গিয়েছিল। সঙ্গে সঙ্গে অবশ্য মুক্তকেশীর আবির্ভাব। চেঁচানো না, ধমকানো না, থমথমে গলায় বললেন, কোনো লক্ষ্মী ছাড়া ঘরে মানুষ হয়েছিলে মেজ বৌমা? শিক্ষা সহবত নেই? এদিকে পাকা পাকা কথার জাহাজ। বলি, পেবা পেকার নাম নিয়ে ধিক দিয়েছ কেন শুনি? সুবর্ণ এবার সাহস সঞ্চয় করে বলে ফেলে, আমি তো ঠাট্টা করেছি। ঠাট্টা? ঠাট্টা করেছ? বলি মেজ বৌমা, ঠাট্টাটা কাকে করেছ? এই শাশুড়ি মাগিকে আর সে মরা শ্বশুরকে তো? নামকরণ তো ওরা নিজেরা করতে চায়নি, এই আমরাই করেছি। 7 জন্মে এমন কথা শুনিনি যে পটুকে একটা বউ এসে
ঠিকুজি কুলুজি চাইতে বসে, নাম নিয়ে ব্যাখ্যানা করে। পেবা পেকা শুনলে কি বলবে গো? সুবর্ণলতা বলে ফেলে, সবাইকে যদি শুনিয়ে বেড়ান তবে আর কি করব? আমি তো কাউকে শোনাতে যাইনি। ঠাট্টা করে বলেছিলাম, ছোট ঠাকুরজি লাগিয়ে দিতে গেল কেন? বউয়ের মুখ থেকে এমন স্পষ্ট পরিষ্কার ভাষা শোনার অভ্যাস মুক্তকেশীর নেই। বড় বউ উমা শশীর মুখ দিয়ে 7 চরের রা বেরোয় না। বোনপো বউ, ভাগ্নে বউ তাও অনেক দেখেছেন। পেটে পেটে বজ্জাতি, হাড় হারামজাদা হলেও মুখে এমন খই ফোটায় না কেউ। আরো থমথমে গলায় বলেন, আমার গর্ভের মেয়ের অমন লাগানো ভাঙানো স্বভাব নয় মেজ বৌমা। ভাইদের ঘেন্না দেওয়া দেখে প্রাণে বড় লেগেছে তাই বলে ফেলেছে। তোমার চরণে কোটি কোটি নমস্কার মা। নামের আবার মানে চাই? বাপের কালে শুনিনি এমন কথা। জানতাম না তো ঘরে আমার এমন বিদ্যাবতী বউ আসবে। তাহলে মানে খুঁজে খুঁজে নাম রাখতাম। আচ্ছা আসুক আজ পেভা, সে তো 2টো পাশ করে 3টে পাশের পড়া ধরছে। শুনেছি নাকি ওকালতি পড়বে। তাকে জিজ্ঞেস করব কোন নামের কি মানে। আর বলবো, এত বিদ্যে করেও তোদের বিদ্যাবতী বউয়ের কাছে অবুদ্ধি নির্বুদ্ধি হলি। সুবর্ণ অভিমানী, কিন্তু সুবর্ণ কথায় খই ফোটায়, আত্মস্থ থাকতে পারে না। রাগ হলে চাপাবার ক্ষমতা নেই সুবর্ণর। তাই সুবর্ণ ফের শাশুড়ির মুখের ওপর বলে বসে, আপনারা বড্ড তিলকে তাল করেন। তুচ্ছ কথা নিয়ে এত হইচই করতে ভালো লাগে? মুক্তকেশী বসে পড়েন। মুক্তকেশী বলেন, রাজু, 1 ঘটি জল আন, মাথা থাবড়াই। সইমা আমার মতো জন্মের শত্রু ছিল গো, এই মেয়ে গছিয়েছে আমায়। বিরাজ ছুটে জলের ঘটি নিয়ে আসে। মুক্তকেশী খাবলে খাবলে খানিক মাথায় থাবড়ে বলেন, এই বউ নিয়ে ঘর করা হবে না আমার। দিব্য চক্ষে দেখতে পাচ্ছি সেই ভবিষ্যৎ। রাজু, দৌড়টা দে, আমি একবার বাদুর বাগান ঘুরে আসি। মাথার মধ্যে আগুন জ্বলে উঠল। মাথার মধ্যে আগুন যখন তখনই জ্বলে উঠে মুক্তকেশীর। একটা মাত্র ছেলেকে স্বামী দাঁড় করিয়ে দিয়ে গিয়েছিলেন, আর 3টা মেয়ের বিয়ে দিয়ে গিয়েছেন এই পর্যন্ত। বাকি 3টে ছেলেকে টেনে তুলতে হয়েছে। শেষ মেয়েটা বিয়ের যোগ্যী হয়ে উঠল। এখন তবু 2 ছেলে রোজগার করছে, বড় মাইনেও বেড়েছে। তখন যে টানাটানিতে চলেছে ঈশ্বর জানেন আর মুক্তকেশী জানেন। সেই সব কষ্টই আগুনের উপাদান হয়ে মজুদ আছে ভেতরে। একটু এদিক ওদিকে জ্বলে ওঠে সেই আগুন। কিন্তু ঘর সংসারে তো এতদিন এদিক ওদিক ছিল না। যা কিছু বাইরে, ঘরে ছেলেরা জড়হস্ত, বড় বউ তো মাটির ঘট। মেজ বউ এসে ঢোকা পর্যন্ত থেকে থেকেই আগুন জ্বলে। আর উঠতে বসতে সেই পরলোকগতা সইমার উদ্দেশ্যে অভিযোগ বাণী বর্ষণ করেন। তাও কি পার আছে? মুখরা মেজ বউ কিনা বলে বসে, মরা মানুষটাকে আর কত গাল দেবেন? সেখানে বসে জিভ কামড়ে কামড়ে নতুন করে মরবে যে। একে তো আমি পত্রী হয়ে রাত দিন সাপ দিচ্ছি। তুমি সাপ দিচ্ছ? মুক্তকেশী হঠাৎ থতিয়ে গিয়েছিলেন। ভ্রু কুচকে বলেছিলেন, তুমি সাপ দিচ্ছ কোন দুঃখে? যে দুঃখে আপনি দিচ্ছেন সেই দুঃখে। সুবর্ণ আকাশপানে তাকিয়ে উদাস গলায় বলেছিল, আর এখন দোষ দেই না, অদৃষ্ট বলে মেনে নিয়েছি। সুবর্ণ এইসব কথা শুধু মেয়েদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, পুরুষদের কানে ওঠে। মুক্তকেশী উঠান, রোজ একবার করে হাত জোর করে সংসার থেকে ছুটে যান। শুনি মুক্তকেশী বড় ছেলে মাঝে মাঝেই বলে, তোমরাই বা মেজ বৌমাকে অত ঘাটাও কেন বুঝি না? বুঝতেই তো পারো, একটু তেজি প্রকৃতির আছেন উনি। কিন্তু মেজ সেজ ছোট এই মারে তো এই কাটে করে ওঠে। বয়সে বড় দেবরদের সঙ্গে মুখোমুখি কথা কওয়া চলে না, তাই দেবররা একতরফা গর্জন করে, মাকে অপমান ভেবেছেন কি মেজ বউ? মেজদার যাই, রাজা দশরথের অবস্থা তাই পার পেয়ে যাচ্ছেন। আর কেউ হলে অমন পরিবারের মুখ জুতিয়ে ছিঁড়ে দিত। তেজি প্রকৃতির আছে উনি বলে তো দাদা তুমি দিব্যি আস্কার দিলে, বলেই মার অপমানটা গায়ে বাঁচল না তোমার? সুবোধ সহাস্যে বলে, আহা, 1 ফোঁটা মেয়ের কথায় মার আবার অপমান কিসের? গ্রাহ্য করেন কেন? কিন্তু প্রবোধ থাকলে দাদার বদলে ছোট ভাইদের সমর্থন করে।
বলে দিয়ে আসতে হবে একদিন বিদেয় করে। বলে তবে গলাটা একটু নামিয়ে বলে। বউকে নেহাত চটিয়ে রাখলে অসুবিধে আছে। বউ বিগড়ালে নিজের স্বভাব চরিত্র ভালো রাখতে পারা যাবে কি বিগড়ে বসবে কে বলতে পারে? পুরুষ মানুষ তো। বাদুর বাগানে মুক্তকেশীর সমবয়সী মাস্তুতো বোন হেমাঙ্গিনীর বাড়ি। মাথা গরম হয়ে উঠলেই এখানে চলে আসেন মুক্তকেশী। কারণ হেমার কথাবার্তা প্রাণ জুড়ানো। হেমার কাছে জল উঁচু তো জল উঁচু, জল নিচু তো জল নিচু। মুক্তকেশী যদি বলেন আমার বড় বউটার মতো ভালো মানুষ আর হয় না, হেমা বলেন আহা তার বলতে, বউ দেখলে চোখ জুড়োয়। মুক্তকেশী যদি বলেন আমার বড় বউটার মতন বোকা আর ত্রিভুবনে নেই, হেমা বলেন তা যা বলেছ, দেখছি তো সব। তুই যাই তাই ওই বোকাকে নিয়ে ঘর করছিস। তবে মুক্তকেশীর মেজ বউ সম্পর্কে সুরফেতা করতে হয় না কখনো হেমাকে। সবসময় বলা চলে সত্যি মুক্ত, কি করে যে তুই বউ নিয়ে ঘর করছিস? মুক্তকেশী কপালে করাঘাত করে বলেন উপায়? পেবর তো শুধু মুখে হুমকি, ভেতরে ভেতরে রূপসী বউয়ের ছিচচরণে গোলাম। আমার অবস্থাটি কেমন? সে যে বলে না মেয়ে বিউলাম জামাইকে দিলাম, বেটা বিউলাম বউকে দিলাম, আপনি হলাম বাদী। ইচ্ছে হয় যে দুয়ারে বসে ঠ্যাং ছড়িয়ে কাঁদি। সেই তাই, চোর হয়ে আছি। সমবয়সী হলেও মুক্ত নাকি 2-4 মাসের ছোট। তাই হেমাঙ্গিনীর বর কাশীনাথ তার সঙ্গে ছোট শালীজনিজয়িত কৌতুক পরিহাস করে থাকেন এবং 2 বোনে একত্র হলেই ঠিক এসে জোটেন। ভালো চাকরি করতেন, দিল্লির শিমুলয়ে কাজ ছিল। সম্প্রতি রিটায়ার করে সাবেকি বাড়িতে এসে বসবাস করছেন। হেমাঙ্গিনী অবশ্য কখনো স্বামীর সঙ্গে সে দিল্লি শিমুলের সুখাস্বাদন করতে যাননি। বরের সঙ্গে বাসায় যাওয়ার নিন্দের ভয়ে শুধু নয়, নিজের দিকেও জাত যাওয়ার ভয় ছিল প্রবল। ওসব দেশে গেলে যে জাত যাওয়া অনিবার্য, এ কথা হেমাঙ্গিনীর ছেলেবেলা থেকে শোনা। কাশীনাথে গৃহসুখ ছিল শুধু ছুটি ছাটায়। কাশীনাথ হেসে হেসে বলতেন জাতটার বাঁচল কই, এই জাত যাওয়ার লোকটার ঘরে এসে তো শুচ্ছ। হেমাঙ্গিনী ভ্রুভঙ্গি করত, যত সব বিটকেল কথা। আমি চলে গেলে গঙ্গা স্নান করো, না শুধু লুকিয়ে একটু গোবর খেয়ে ফেলো। হেমাঙ্গিনী আরও ভ্রু কোচকাত। বেশি কথা বলতে জানত না কখনো, এখনো না। সব কথাই মুক্তকেশীর। মাঝে মাঝে কাশীনাথ এসে জোটেন কাটা ঘাই নুনের ছিটের মতো। তুমি চোর হয়ে আছো, বলো কি মুক্ত, তাহলে ডাকাত আবার কেমন দেখতে? হেমাঙ্গিনী বলে ওঠেন আবার তুমি মস্করা করতে এলে, ও মরছে নিজের জ্বালায়। কাশীনাথ হুকো খেতে খেতে মিটিমিটি হেসে বলেন লঙ্কাও মরে নিজের জ্বালায়, তার জ্বলুনি ঘুচবে এমন সাধী মা গঙ্গারও নেই। বলি হচ্ছে তো, পরের মেয়েদের কুচ্ছ হচ্ছে তো। আশ্চর্য, বুড়ো বুড়ো দুটো গিন্নি তোমরা, আপন আপন দোষ দেখতে পাও না? ওই দুধের মেয়েগুলোর মধ্যে এত দোষও দেখো। মুক্তকেশীর মুখ লাল হয়ে ওঠে, তবু বলেন বুড়ো মাগিদের দোষ দেখতে তো জগৎ আছে জামাইবাবু। এই তুমি তো কত দোষ দেখছ, তবে ওদের শিক্ষে দীক্ষের দরকার। কুচ্ছ আমরা করি না, হক কথা বলি। এই যেমন তোমাদের ঘরে ছোটটি, তেমনি আমার ঘরে মেজটি, তুল্যমূল্য। ওরা আমাদের দেশ ত্যাগী করতে পারবে। তা বললে কি হবে? হেমাঙ্গিনী অসন্তোষে গলায় বলেন বুড়ো বয়সে উনি এখন খুদে খুদে বউদের মন রাখা কথা বলতে আরম্ভ করেছেন। মনে করেছেন হাতে রাখি, আমি মরে গেলে বউরা যত্ন আত্তি করবে। মনেও করো না তা বুঝলে। বাঘিনীর চোখের সামনে আছে, তাই এখন এত ঠাকুর সেবা। মরি একবার, তখন দেখো, বলবে ভালো আপদ হয়েছে, ঘাড়ে একটা বুড়ো শ্বশুর। কাশীনাথ হেসে ওঠেন বালাই পালাই, তুমি মরবে আর আমি চিন্তা থেকে সে দৃশ্য দেখব? ছি, তুমি 2-10 দিন মুক্তর মতন কথা মুড়িয়ে হাত নেড়া করে স্বাধীনতার সুখটা ভোল করে নাও। বৈধব্য কালটাই তো মেয়ে মানুষের আসল সুখের কাল গো। তাতে আবার যদি বয়সের কালটা একটু ভাটিয়ে আসে,
কার সাধ্যি হক কথা বলে? জামাইবাবু যেমন কথা। মুক্তকেশী ক্রোধ প্রকাশ করেন। কাশীনাথ দমেন না, বলেন, হক কথা কও ভাই মুক্ত। ভাইরা ভাই যখন বেঁচে ছিল এত পা ছিল তোমার, এত স্বাধীনতা। এইরকম হাড় জ্বালানো কথাবার্তা কাশীনাথের, কিন্তু শুনতেই হয়। উপায় কি? হেমা যে তার প্রাণের সখী, হেমার সঙ্গেই যত সলা পরামর্শ, শিষ্যও বটে। বউদের কিসে জব্দ রাখতে হয় আর ছেলেদের কি করে বসে রাখতে হয়, সে বিদ্যা কৌশল মুক্তকেশী শেখান হেমাঙ্গিনীকে। আজ কিন্তু মুক্তকেশী পরামর্শ চান। ওই বেহেট বউকে কি করে দাবে আনি বলো দিকে হেমা। হেমাঙ্গিনীর বোধ করি হঠাৎ গরুর পোস্ট দিয়ে বুদ্ধি খুলে যায়। গলা নামিয়ে ফিস ফিস করে বলেন, দাবে আনা যায় ভাতে মারলে, বরের সোহাগেই তো ধরাখানা সরাখানা। তুমি একটা কোনো কৌশল করে ছেলেকে নিজের কাছে নিয়ে শোবে, দেখো দুদিনের টিট হয়ে যাবে। মুক্তকেশী কৌশলটা মনোপুত হয়, কিন্তু সম্ভব মনে হয় না। বলেন, ছোড়া যে তাহলে বুক ফেটে মরবে। বরং উল্টোরে মুক্ত, ডাকনিদের খপ্পর থেকে দুদিন সরিয়ে নিলে বাঁচবে। তুই একটা বানানো কথা বল, বল যে স্বপ্ন দেখলাম তোর সময় খারাপ আসছে, মাতৃমন্ত্র জপলে আর মায়ের আওতায় থাকলে তবেই রক্ষে। তবেই রক্ষে বুঝলে বড় বৌমা? মুক্তকেশী বড় বৌমার কাছে ফিসফিস করেন, এই বাক্যটি ভালো মতো করে বুঝিও তো তোমার মেজজটিকে। আমি বলতে গেলে মন্দ হব, তবে আমাকে তো আমার ছেলেরা কল্যাণ অকল্যাণ দেখতে হবে। না, তখনও সুবর্ণলতার 14 বছর বয়সে হয়নি, তখন তার অন্তরালে একটি প্রাণকণা আশ্রয় লাভ করেনি। তখনও সুবর্ণরা সেই তাদের পুরনো বাড়িতে ছিল, যে বাড়ির উঠোনে দেয়াল তুলে তুলে তার জেঠু শ্বশুর খুড় শ্বশুররা নিজ নিজ সীমারেখা নির্দিষ্ট করে নিয়ে বসবাস করতেন, এবং শাশুড়ি কুল খাওয়া দাওয়ায় পাট চুকলেই এ বাড়িতে বেড়াতে এসে সংসারের সর্বত্র শূন্য দৃষ্টি ফেলতেন। কিন্তু সকলেই একদলে নয়। ছোট খুড়শাশুড়ির শূন্য দৃষ্টি এই নতুন ব্যবস্থার উপর পড়তেই তিনি মুক্তকেশীকে এসে চেপে ধরলেন। হ্যাঁ গো নদী, এবার কি আদিক্ষেতটা তোমার? ঘরে ডবকা বউ প্রবোধ কেন তোমার আঁচলতলায় শুতে আসে? মুক্তকেশী যদিও দজ্জাল, তবু যা ননদকে কিছুটা মেনেই চলে এসাচ্ছি। তা বেশ করেছি, তোমার তাতে কি? না বলে সংক্ষেপেই বলেন, স্বপন পেয়েছি। স্বপন পেয়েছ? ও মা, স্বপন পাবার বস্তু বিষয় পেলে না তুমি? কি স্বপন পেয়েছ শুনি? মুক্তকেশী আরো সংক্ষেপে বলেন, স্বপন বলা নিষেধ। ছোট বউ ব্যঙ্গের সুরে বলে, জেগে স্বপন দেখলে বলতে নিষেধ হবে বই কি। তবে এও বলে রাখছি নদী, বজ্র আটুনি করলেই গেরো ফসকায়। এখন তোমার বউ মনের খেদ মনে চেপে তোমার অন্যায় বিধিন মেনে চলছে, ভবিষ্যতে এ শোধ দেবে তা যেন। বুড়ো তো হতে হবে, ওদের হাতে তো পড়তে হবে। মুক্তকেশী সদর্পে বলেন, কেন মানুষের হাতে পড়তে যাব কেন? মা গঙ্গা নেই, যতক্ষণ চক্ষু ছরদ থাকবে ততক্ষণ দাপট করে সংসারে থাকব। খেমতা গেলে গঙ্গা গর্ভে ঠাঁই নেব। তবে এই কথাটি বলে রাখি ছোট বউ, যার দুঃখে চোখে নোনা পানি ঝরছে তোমার, সেটি সোজা নয়, খেদ। খেদে তো মরে যাচ্ছে। বড় বৌমার কাছে কি বলেছে জানো? আহ, শুনে বাঁচলাম, হাড়ে বাতাস লাগলো। কিছুদিন তবু ঘুমিয়ে বাঁচব। মা দুর্গার কাছে বর চাইব, সময় ওর যেন বরাবর খারাপ থাকে। শুনলে? এর পরও করবে খেদ? ওটা তেজ করে বলেছে। ছোট গিন্নি হেসে ফেলে বলেন, দুঃখ জানিয়ে খেলো হবে না এই আর কি। তা তোমার ছেলের অবস্থা কি? মুক্তকেশীও তেজি। মুক্তকেশী খেলো হবার ভয়ে মটমটিয়ে কথা বলেন, তবু আচমকা মুক্তকেশী একটু অসতর্ক হয়ে যান। বলে ফেলেন, ছেলের কথা আর বলিসনে, কামরূপ কামিক্ষের জন্তু, ছটফটিয়ে মরছেন, সারা রাত্রি ঘুম নেই, এ উঠছে এ জল খাচ্ছে। আমি তেমন মরা হয়ে ঘুমুলে পারলে পালায়। আমিও বাবা তেমনি ঘুঘু, যে উসখুস করে সারা করি, জল খাবি, মশা কামড়াচ্ছে, গরম হচ্ছে। ছোট গিন্নি হেসে ফেলে বলেন,
তা মা হয়তো কম শাস্তি করছো না তুমি ছেলের। সেই তো, সেই তো হয়েছে জ্বালা, কুলাঙ্গার হয়েছে একটা। আমার শুভ অমন নয়, এই হতভাগার জন্যই আমার মান খুঁয়ে ঘরে পাঠাতে হবে। মানিনী তো গরবে আছেন, শুনলে অবাক হবে। রাজুকে কাছে শুতে বলেছিলাম, নিল না ঘরে, বলে একলা খিল দিয়ে বেশ শোবো। হ্যাঁ, বলেছিল সুবর্ণ, 13 বছরের সুবর্ণ। আমার অমন ভূতের ভয় নেই, একলা বেশ শোবো, বরং সুখে ঘুমোবো, সারা রাত একজনকে বাতাস করে মরতে হবে না। কিন্তু মুক্তকিসের গর্ভের কুলাঙ্গার এই অপমানের পরও মান খোয়ায়, আড়ালে আবডালে হাত ধরতে আসে, বলে তোমার প্রাণে কি এক ফোঁটা মায়া মমতা নেই মেজো বউ? ফাঁদে ফোন দিতে একবার দেখা করতেও ইচ্ছে হয় না? সুবর্ণ হাত ধরতে না দিয়ে বলে, কেন, দেখছিলে নাকি? সর্বদাই তো দেখতে পাচ্ছি। আহা, সে দেখা আবার দেখা, রাতেই না হয় ঘরে আসা বারণ, অন্য সময় একটু দেখা করতে দোষ কি? আমার অত স্বাদ নেই। ভারী নির্মায়িক তুমি, তোমাদের সবাই তো খুব মায়াবান। আহা, মায়ের একটা কারণ ঘটেছে তাই। আমিও তো তাই বলছি, তুমি হাঁপাচ্ছ। হাঁপাচ্ছি সাধে মেজবউ, মানুষে কলজে আছে তাই হাঁপাচ্ছি। আমার তবে নেই সে কলজে, হলো তো? দোহাই তোমার, কাল দুপুরে একটিবার যেন চিলেকোঠার ঘরে দেখা পাই। দুপুরে? আপিস নেই? আপিস পালিয়ে চলে আসতে হবে, উপায় কি? তোমার মাথা খারাপ বলে তো আর আমার খারাপ হয়নি। ও আচ্ছা, তার মানে স্বামীর প্রতি মন নেই, তার মানে মনে অন্য চিন্তা আছে। বেশ, আমিও পুরুষ মানুষ, শুনে বাঁচলাম। মাঝে মাঝে সন্দেহ হয় কি না? প্রবোধ ক্রুব্ধ স্বরে বলে, এইটুকু বয়সে এত কথা শিখলে কি করে বলো তো? কি জানি। হঠাৎ দালানে কার ছায়া পড়ে, প্রবোধ তাড়াতাড়ি চলে যেতে যেতে বলে, আচ্ছা আচ্ছা, ঝগড়া থাক, দোহাই তোমার, মনে থাকে কাল দুপুরে চিলেকোঠার ঘরে আপিস পালিয়ে এসে যেন হতাশ না হই। কিন্তু আশা কি পূর্ণ হয়েছিল প্রবোধের? চিলেকোঠার ঘরে এসেছিল সুবর্ণ? হ্যাঁ, এসেছিল সুবর্ণ সে চিলেকোঠার ঘরে, যখন সংসারের সব পাট চুকিয়ে মুক্তকেশী নিত্য নিয়মে দিব্যপ্রাহরিক পাড়া বেরোনোয় বেরিয়েছেন। উমাশশী গেছে ছেলে ঘুম পাড়ানোর ছুতো একটু গা গড়িয়ে নিতে। ক্ষুদু আঁশ নিরামিষ দুপ্রস্থের বাসনের পাহাড় নিয়ে উঠোনে বসেছে গুছিয়ে। তখন এই নিরিবিলির অবসরে পা টিপে টিপে সিঁড়িতে এলো সুবর্ণ, আরও পা টিপে টিপে সিঁড়ি উঠতে লাগলো অভিসারের ভঙ্গিতে, পায়ের মল খুলে রেখে। কিন্তু পায়ের মল কি একা সুবর্ণই খুলেছিল? তা যেই খুলুক, প্রবোধে সেটা জানার কথা নয়। প্রবোধ তাই প্রতি মুহূর্তে একটি মলের রুনঝুনের অপেক্ষায় উৎকর্ণ হয়ে হয়ে ক্রমশ হতাশ হচ্ছে, ক্রুব্ধ হচ্ছে, ক্ষিপ্ত হচ্ছে। গরমে গলগলিয়ে ঘাম ঝরছে, মশার কামড়ে আরো গা ফুলে উঠেছে, নিজের হাতে চড় খেয়ে খেয়ে গায়ে ব্যথা হবার জোগাড়, তবু বেরিয়ে পড়বার উপায় নেই, কারণ আশা ছলনাময়ী। তাছাড়া বেরোবেই বা কোন লজ্জায়? ও যে আজ অফিস পালিয়েছে সেটা তো আর ঢাক পিটিয়ে লোক জানাজানি করবার কথা নয়। অফিস পালানো বলে পালানো, প্রায় ছেলেবেলায় স্কুল পালানোর মতোই কাণ্ড করে বসেছে। দাদার সঙ্গে পাশাপাশি বসে ভাত খেয়ে, দাদার সঙ্গে একসঙ্গে বেরিয়ে দাদার চোখে ধুলো দিয়ে ফিরে এসেছে। ধুলো দেওয়ার সুবিধাও আছে, প্রবোধ যায় ট্রামে, সুবোধ যায় শেয়ারের ঘোড়ার গাড়িতে। মোড়ের মাথায় ছাড়াছাড়ি হয়ই। দাদাকে দেখিয়ে ট্রামে উঠে একটু পরে টুপ করে নেমে আসে গুটি গুটি বাড়ি পানে। এই সময় কারোর সঙ্গে দেখা হয়ে যাবার ভয় কম, কারণ পাড়া ঝেঁটিয়ে তো সব পুরুষ জাতীয়রা অফিস স্কুলে চলে গেছে। মেয়ে মানুষরা তো আর রাস্তায় বেরোচ্ছে না যে দেখে ফেলবে। তবু যদি কারো বাড়ির ঝি চাকর কি স্বয়ং খুদুর সঙ্গেই দেখা হয়ে যায়, কোন কথাটা বলে মান রক্ষা করবে সেটা তৈরি করে রেখেছে। বলবে, ওরে বাবারে, পেটের মধ্যেটা এমন মোচড় দিয়ে উঠল, মাঝপথে ফিরে আসতে হলো। না, এর থেকে সভ্য কোনো মিথ্যে কথা বানাতে পারেনি সুবর্ণলতার স্বামী। কিন্তু বিধি তখনও পর্যন্ত তার প্রতি সদয়, তাই কোনো চেনা মুখের সঙ্গে মুখোমুখি হতে হলো না প্রবোধচন্দ্রকে। অবশ্যই সদর দৌড় দিয়েও ঢোকেনি সে। কি জানি, দৈব দুর্বিপাকে যদি আজই মুক্তি পিসি এতবেলায় গঙ্গাস্থানে যান। হ্যাঁ, নিত্য গঙ্গাস্থানে পুণ্য অর্জন করে চলেছেন মুক্তকেশী বিধবা হয়ে পর্যন্ত। বিরাজ তখনও নিতান্ত শিশু,
তথাত্র মুক্তকেশী বৈধব্য ঘটবার সঙ্গে সঙ্গে বৈধব্যের সর্ববিধ সুচিতা এবং কঠোরতা পালন করে আসছেন। চুল কেটেছেন, হাত শুধু করেছেন, পান ছেড়েছেন, রাত্রে আচমনি খাদ্য ছেড়েছেন, ইত্যাদি ইত্যাদি। ছেলেদের অফিস পাঠিয়ে মুক্তকেশী ঘটে গামছা নিয়ে বেরিয়ে পড়েন। সে আন্দাজে বেরিয়ে গেছেন, কিন্তু কে বলতে পারে প্রবোধের ভাগ্যই আজ। পাশের ওই মেথুর আসার কলি দিয়ে ঢুকে পড়লে আর কোনো ভয় নেই। মুক্তকেশী এর ধারে কাছে উকি দেন না কোনোদিন। প্রবোধ, সে তো 2.5 পা বাড়ালেই শুদ্ধ। 2.5 পায়ের কসরত ছেলেবেলা থেকে অভ্যাস করা আছে মুক্তকেশীর ছেলেদের। অতএব প্রবোধ নিকণ্টকে বাড়ি ঢুকে এদিক ওদিক তাকিয়ে ঝপ করে ছাদে সিঁড়ি ধরেছে। ধরেছে মানেই মরেছে। সেই বেলা 11টা থেকে এই বেলা 2:30। চিলেকোঠার এই ঘরটাতে কি জমাতে হয় ছাই সংসারের যাবতীয় চামাল। পায়া ভাঙা চৌকি, কল ভাঙা তরঙ্গ, ডালা ভাঙা হাত বাক্স, এসব ছাড়াও ছেঁড়া মশারি, পুরনো কাঁথা, বাতিল তোষক, ফুটো ঘরা, কাঁচ ফাটা ছবির ফ্রেম, কি আছে আর কি নেই। ফেলবার নয়, এইসব বস্তুর আর গতিই বাকি। অবশ্য ভবিষ্যতে ওদের আবার টেনে টুনে কাজে লাগাবার আশাও আছে কিছু কিছু। যেমন সময় সুবিধে করে ধনুরি ডেকে ছেঁড়া তোষক ধুনিয়ে নতুন একটু খেরো কিনে তোষক বানিয়ে নেওয়া। কাঁথাগুলোর ওপর আবার এক প্রস্থ করে কাপড় বসিয়ে গোটা কতক ফোড় চালিয়ে নিয়ে কাজ চালানো। বাসনওয়ালা এলে ঘড়াগুলো বদলে দেওয়া, আর বাসনওয়ালা এলে ছেঁড়া মশারির বদলে 2-1খানা পাথরের খোড়া কি কাঁসার বাটি, নয়তো একটা পেতলের গামলা কি মোটা চিরুনি আর হাত আয়না কিনে ফেলা। ফাটা ছবি ফ্রেমেরও সদ্গতি হয় বই কি, ভাঙা কাচেরও খদ্দের আছে। ভর দুপুরে বেরোয় তারা কাজ ভাঙা হাঁক পেরে। চোর সামলাতে পাঁচিলের মাথায় ভাঙা কাজ পুঁততে কেনা হয় ওগুলো। মোট কথা, গেরস্ত বাড়িতে চট করে কিছু ফেলে দেওয়ার কথা ওঠে না। ফেলা ছড়ায় মা লক্ষ্মী বিমুখ হন, এই আর কোনো গেরস্তের গিন্নি না জানে। অথচ ওইসব কুদর্শন বস্তুগুলো সময় সাপেক্ষে যাদের সদ্গতি হবে তাদের কিছু আর সর্বদা চোখের সামনে বিছিয়ে রাখা যায় না। তাদের জন্যই চোর কুঠুরি, চিলেকোঠা, চালি, সাঙ্গা। মুক্তকেশী গেরস্তর গিন্নির পদ্ধতিতেই চিলেকোঠাকেই বোঝাই করে রেখেছেন। কোনো একদিন এ ঘরে তার আদরে পুত্ররত্র পেবো এসে বসে মশার কামড় খাবে আর নিজের গাল নিজে চড়াবে, এ কথা মুক্তকেশীর স্বপ্নের অগোচর। অথচ সেটাই ঘটছে। পেবো মশার ছুতো নিজের গালে নিজে চড়াচ্ছে, নিজের গাল নিজে মুলছে, আর নেহাত মাটিতে শতবর্ষে ধুলো বলে নাক ঘষ্টে নাকে খত দিতে না পারার মনে মনে সেটা দিচ্ছে শতবার। ভরসা বলতে, আশ্রয় বলতে ভাঙা এই তক্তপোষটা, সেটাকে প্রবোধ ফস দিয়ে দিয়ে আলতো করে কোচার আগা ঝাপটা মেরে বসবার যোগ্য করে নিয়েছে। সুবর্ণলতাকে নিয়ে যদি দুদণ্ড বসতে হয় এখানে, বিরহ জ্বালা মেটাতে চৌকির ক্যাচকোচ শব্দটা নিয়ে না মুশকিলে পড়তে হয়। এই ভাবনাতেই কাতর ছিল প্রথম দিকে, ক্রমশ সেটা চলে গেছে। এখন শুধু ভাবনা, সুবর্ণ এলে কি কি কটু কথায় মনের ঝাল মেটাবে। কি ভেবেছে সে নিজেকে, মহারানী? তাই তীর্থের কাকের মতন, রাস্তার হ্যাংলা কুকুরের মতন হা পিত্তেশ করে বসে আছে প্রবোধ, যে নাকি সুবর্ণ স্বামী, জগতের সেরা গুরুজন। জাপান থেকে চিরুনি আসে, তাতেও পর্যন্ত লেখা থাকে পতি পরম গুরু। তার মানে তাদের দেশের মেয়েরাও এই উপদেশ শিরোধার্য করে। আর সুবর্ণ হিন্দুর মেয়ে হয়ে, বাঙালির মেয়ে হয়ে এই কষ্টটা দিচ্ছে স্বামীকে। প্রবোধ পারে না অমন পরিবারকে ত্যাগ করে দিতে। একবার যদি মায়ের কাছে মুখের কথাটি খসায় প্রবোধ, যদি বলে, তোমার মেজ বউ তোমারই থাক মা, আমার দরকার নেই, আমার জন্য চিমটে আছে, লোটা আছে, গেরিমাটি আছে, মা দূর দূর করে বিদায় করে দেবে না অমন অলক্ষ্মী বউকে? আর ছেলেকে ঘরবাসী করতে নতুন করে মেয়ে দেখে বিয়ে দেবে না? ভেবে দেখে না এসব গরবিনী দেমাকি? নাকি ভাবে প্রবোধের আর বউ জুটবে না? পুরুষ বেটা ছেলে, আস্ত 4খানা হাত পা আছে, তার আবার বউয়ের অভাব? ত্যাগ দিতেই বা ছুতোর অভাব কি? মস্ত ছুতো তো রয়েছেই। মার নামে বদনাম তুললেই তো চুকে গেল। এতদিন ত্যাগ করা হয়নি কেন? জানতাম না, ভেতরের কথা জানতাম না, ব্যাস। অদৃশ্য সেই অপরাধিনীকে
কাঠগড়ায় দাঁড় করিয়ে তাকে যথেষ্ট লাঞ্ছনা করতে থাকে প্রবোধ। যথেচ্ছ কটুকাব্য। করবে না কি করবে, মশার কামড়েই চাকা চাকা হয়ে গেল না সর্বাঙ্গ, ঘামতে ঘামতে লোনা হয়ে গেল না দেহটা। এত জিনিস আছে ঘরে, এত জঞ্জাল, একখানা ভাঙা হাত পাখা নেই, যেটা থাকলে নাকি প্রাণটা এমন ঠোঁটের আগায় আসতো না, আর হয়তো মেজাজ এত সপ্তমে উঠত না। কিন্তু নেই, একখানা ফাটা ছবির কাছ নিয়ে নেড়ে নেড়ে বাতাস খেতে গেল হতভাগ্য বেচারা। ঝনঝনিয়ে ভেঙে পড়ল সেটা। লাভের মধ্যে কাচের টুকরোর বিভীষিকা ছড়িয়ে রইল চৌকির উপর। লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষটা আসুক একবার, আগে কাজগুলোর ব্যবস্থা করিয়ে তবে অন্য কাজ। রাখতে রাখতে হঠাৎ একসময় চোখে জলই এসে যায় প্রবোধের। শুধু কি ওই পাজে মেয়ে মানুষটা? নিজের মা তার শত্রু নয়, গর্ভধারিণী মা। আরও 3টে ছেলেও তো রয়েছে তার, আর কাউকে কেন্দ্র করে স্বপ্ন দেখতে পারলেন না? এ হতভাগ্য পেবই তার স্বপ্নে ঠাঁই পেতে গেল কেন? কোন অপরাধে? মা যদি ওই কিম্ভূতি কিমার স্বপ্নটি দেখে না বসতেন, আজকে এই দুর্গতি ঘটত প্রবোধের। 15-20 দিন উপসী রাত কাটাতে কাটাতেই তবেই না এমন মনিয়া হয়ে উঠেছে প্রবোধ। বিনিদ্র রজনীতে মা আসেন গায়ে হাত বুলিয়ে দিতে, পাখার বাতাস করতে, কাটা গায়ে নুনের ছিটে। সেই নুনের ছিটের জ্বালায় মার পায়ে মাথা খুঁড়ে বলতে ইচ্ছে হয়, মা তোমার স্নেহ সংবরণ করো মা, মরার উপর খরা ঘা বসিও না। তা সত্যিই তো বলা যায় না, তাই সব আক্রোশ জমা হয় গিয়ে সে ঘোমটা ধারিনীর ওপর। এদিকে তো ঘোমটার ভেতর খ্যামটা নাচ, শুধু স্বামীর বেলাতেই যত লজ্জা। সুবর্ণ যদি চালাকি চাতুরি খিলিয়ে একটু অগ্রণী হতো, এক আধবার কি সুযোগ জুটত না? তা নয়, মহারানী যে ঘরে ঢুকলেন, শব্দ করে খিল ঠুকলেন, ব্যাস হয়ে গেল রাত খাবার। প্রথম যখন শোনা গেল সুবর্ণ একলা শুতে চেয়েছে, বলেছে তার অত ভয় নেই। প্রবোধ আশায় কম্পিত হয়েছিল, আহ্লাদে পুলকিত হয়েছিল। বোঝা গেছে, মানে বোঝা গেছে, চালাকের ধারি তো। খেয়াল হয়েছে ঘরে রাজু ফুজু থাকলে অসুবিধে, ধরা পড়ে যাবে চোরা অভিসার, তাই। হাই কপাল, সে আশা মরীচিকা মাত্র। বসে বসে মজা দেখছে, স্বামীর ছটফুটানে যন্ত্রণা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। নরকেও ঠাঁই হবে এ পাপিষ্ঠার? হবে না, নরকেও ঠাঁই জুটবে না ওর। রাগ বেরিয়েই চলে, কারণ তৎপুরে পেটের মধ্যে অগ্নিদাহ। কোন কালে অফিসের ভাত খেয়ে বেরিয়েছে, কখন সে ভাত হজম হয়ে গেছে, তেষ্টায় ছাতি ফাটছে, এক ফোঁটা জলও পেটে পড়েনি। অফিসে থাকলে এতক্ষণে 4-6খানা হিঙ্গের কচুরি, গোটা আষ্ঠে আলুর দম, আধপোটা বোঁদে সেটে, গেলাস 2 জল খেয়ে নেওয়া হয়ে যেত। সে জায়গায় এই পেটের কলকব্জগুলো পর্যন্ত বাপান্ত করছে। আসবে না, আসবে না পাপিও সে? বেরিয়ে পড়তে হবে এবার। সত্যিই তো, আর গুমখুন হতে পারে না প্রবোধ। অবস্থা যখন এমনি চরমে, তখন হঠাৎ মৃদু মন্দ হাসির আওয়াজ যেন দরজার ওদিকে চিকমিকিয়ে ওঠে। খি 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 কৌতুকের হাসি। তার মানে প্রবোধের অবস্থা অনুমান করে আমোদে হাসি হাসছে। প্রবোধ কি দরজা খুলে এর গলাটা টিপে ধরবে, নাকি নিষ্ঠুরা পাষাণী বলে 2 হাতে ঝাপটে ধরে? দরজায় টোকা পড়ল, যেটা আগে পেকে ঠিক ছিল। প্রবোধ খিল বন্ধ করে বসে থাকবে, সুবর্ণ এসে 3টি টোকা দেবে, কারণ দৈবাত যদি অন্য কেউ এসে দৌড় ঠেলে, তার থেকে সাংকেতিক ব্যবস্থা করে রাখাই ভালো। টোকা পড়ল 1 বার 2 বার 3 বার। কোচার কাপড় তুলে মুখ মুছতে মুছতে দরজার খিলটা খুলে দিল প্রবোধ, আর সঙ্গে সঙ্গে চমকে ঠিকরে ফের চৌকির উপর গিয়ে পড়ল ভয়ঙ্কর একটা আ শব্দে। শব্দটা একবার ডুকরে উঠে একেবারে পাক খেয়ে দুদাপ দিনে নিচে নেমে গেল সিঁড়িতে রেশ ছড়িয়ে। বিরাজের ওই রোগ, ভয় পেলেই করে চোখ কপালে তুলে কীর্তিকাণ্ড করে বসে, আর ভয় পায় ওফি হাত। বিরাজকে ভয় দেখানো এবারের সকলের একটা পরিচিত খেলা। প্রাণ গেলেও বিরাজ অন্ধকারে দোতলার সিঁড়িটায় ওঠানামা করে না। ফস করে কারোর ঘরে পিলসুচ থেকে পিদ্দীপটা তুলে নিয়ে এসে সিঁড়ে উঠে নেমে, এমনকি
দিন দুপুরেও ভূতের ভয় বিরাজের। তা বিরাজকে নিয়ে বাড়ির সেই পরিচিত খেলাটায় কি খেলতে বসেছিল সুবর্ণ? বিরাজকে ভয় দেখিয়ে কৌতুক পেতেই তাকে ভুলিয়ে ভালিয়ে ছাদে তুলেছিল, নাকি রহস্য কৌতুকের লক্ষ্যস্থল অন্য, খেলা উল্লাস আরেকজনকে নিয়ে? তা কৌতুকপ্রিয় সুবর্ণর ভাবভঙ্গিতে কিছু বোঝা যায়নি। খুব নিরীহ গলা চুপি চুপি বিরাজকে বলে রেখেছিল সে, মা বেরিয়ে গেলে চিলেকোঠায় গিয়ে বাঘবন্দি খেলবে ছোট ঠাকুরঝি। বাঘবন্দি খেলাটা বিরাজের পরম প্রিয়, কারণ অক্ষর পরিচয়ের বালাই তার নেই। দুপুরের অবকাশকে সহনীয় করবার জন্য উপায় জানা নেই। উমা শশীর মতো ঘুম মারতেও ওস্তাদ নয় সে। তাই সুবর্ণ যখন দুপুরবেলা চুপি চুপি একখানি বই নিয়ে বসে, বিরাজ বাঘবন্দির জন্য পীড়াপিড়ি করে। না খেললে বই পড়ার কথা মাকে বলে দেব বলে শাসায়। সুবর্ণকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও ঘুঁটে করে নিয়ে বসতে হয়। সে অনিচ্ছা বিরাজের চোখে ধরা পড়ে বইকি। কাজের প্রস্তাবটা বিরাজের কাছে প্রায় অলৌকিকই লেগেছিল। তাছাড়া চিলেকোঠার ঘরে, যেখানে ভর দুপুরে গেলে গা ছমছম করে, মা চলে গেলে আর চিলেকোঠায় কেন? বিরাজ অবাক হয়। দোতলার ঘরেই তো। না, মুক্তকেশের সামনে বউ মানুষের অমন সময় অপিচ করা খেলা চলে না। বউ অবসর সময় সলতে পাকাবে, সুপুরি কাটবে, চাল ডালের কাকড় বিছাবে, নিরেন পক্ষে কাঁথা সেলাই করবে, এটাই বিধি। কচি ছেলের মাদের যদি বা ঘুমের কিছুটা ছাড়পত্র থাকে, অন্যদের তো আদৌ না। ওইসব কাজ না করে বউ করে ঘুটে চলে খেলতে বসবে। মা লক্ষ্যে টিকবেন তাহলে? 4 হাত তুলে ধেয়ে ধেয়ে করে বেরিয়ে যাবেন না? মুক্তকেশের অবশ্য গ্রাবর আসরে বাধা বরাদ্দ আছে। শীত গ্রীষ্ম বর্ষা, রোদ বৃষ্টি বজ্রপাত সব কিছু তুচ্ছ করে দিব্যপ্রাহরিক সেই তাসের আনটায় গিয়ে হাজির হন মুক্তকেশী। আবার সেখানে এক সেকরা গিন্নির সঙ্গে ছোঁয়াছাই হয়ে যায় বলে এসে স্নানও করেন। কিন্তু মুক্তকেশীর সঙ্গে কার তুলনা? বাঘের সঙ্গে হরিণের তুলনা সাজে? সিংহের সঙ্গে খরগোশের? মুক্তকেশের সামনে তাই খেলা চলে না। মেয়ের জন্য মনটা যদি বা একটু দোলে, তবু বউ নষ্ট তো আর করতে পারেন না মেয়ের মায়া পড়ে। মেয়েকে অনেক খোশামত করেন নিজের সঙ্গে নিয়ে যেতে, কিন্তু যেতে চায় না বিরাজ। বলে, গিন্নিদের কাছে তো সেই মুখে তালাচাবি দিয়ে বসে থাকা, কথা কইলেই বকবে। বকবে না তো কি, পরের ঘরে যেতে হবে না বলে চলে যান মুক্তকেশী, পেট কাপড়ে তাসজোড়াটি বেঁধে নিয়ে। চুপি চুপি শিখিয়ে দিয়ে যান দুপুর ভোর যেন গাল গল্প করে মেজ বৌমার কাজ কামাই করিয়ে দিস নে। খেলার আকর্ষণ তাই পুরো দমেই আছে, কিন্তু মুক্তকেশীর অসাক্ষাতে চিলেকোঠায় কেন? সুবর্ণ বলে, আছে মজা, গেলেই দেখতে পাবে। বলোই না ছাই, কুলের আচার সরিয়ে জমা করে রেখে এসেছো বুঝি? উহু, তবে বলবো কেন? বলছি তো, গেলেই দেখতে পাবে। বলোই না বাবা। বললে মজা থাকবে না। বুঝেছি, ঝালমুড়ি মেখে রেখে এসেছো। সুবর্ণ কৌতুকে ফেটে বলে, ধরে নাও তাই। সুবর্ণর ওই কৌতুকে ফাটা মুখ দেখে বিরাজও স্পন্দিত হয়। না জানে কি, অবশ্য সেই থেকে আরও অনেকবার প্রশ্ন করে অস্থির করেছে বিরাজ, কিন্তু একা একবার ছুটে গিয়ে দেখে আসবে সে সাহস হয়নি। অথচ শত সাধ্য সাধনাতেও সুবর্ণ মজা ফাঁস করেনি। নিচের সংসারে পাঠ যখন শেষ হলো, সুবর্ণ বলে, চলো এবার মলজোড়াটা খুলে পা টিপে টিপে চলো। ওমা কেন? বিরাজ ভয় আতকে উঠে, মল খুলবো কেন? আছে মজা, আমিও খুলছি। আমার বাবু বড্ড ভয় ভয় করছে। ভয় আবার কি? বলো না, ভূত আমার পুত, শাকচুন্নি আমার ঝি, রাম লক্ষ্মণ বুকে আছেন, ভয়টা আমার কি? অদ্ভুত কিছু একটা কৌতুকের আশায় অজ্ঞতায় ওই মন্ত্রটা জপ করতে করতে সুবর্ণর সঙ্গে সঙ্গে ছাতে উঠে বিরাজ। তারপর তারপর সুবর্ণ বলে, আস্তে দরজায় 3টে টোকা দে। ও বাবা, কেন? দে না, দেখবি স্বপ্নে যা ভাবিসনি তাই দেখতে পাবি। তুমি আমায় ভূত খাওয়াতে চাও নাকি বলো তো? সুবর্ণ এবার উদাস হয়। বেশ, সে সন্ধ্য যদি হয়ে থাকে তোমার তো দেও না টোকা। এতদিন আমাকে দেখে শুনে এত অবিশ্বাস আমার ওপর? বিরাজ লজ্জিত হয়। স্বভাব দোষে আর শিক্ষার দোষে সব কথা মার কাছে লাগিয়ে দেওয়ার অভ্যাস থাকলেও মেজ বৌদি তার কাছে আকর্ষণীয়। মেজ বৌদির কাছে চুল বাঁধতে সুখ, মেজ বৌদির কাছে সাজতে সুখ,
মেজ বৌদির সঙ্গে খেলতে গল্প করতে সুখ। মেজ বৌদির অভিমানে তাই নরম হয় সে। বলে, বেশ বাবা বেশ, দিচ্ছি টোকা, বাছিয়ে বাঁচিব, মরিব। সুবর্ণ হেসে উঠে খিখি করে। তারপর টোকা, তারপর খিল খোলার শব্দ, সঙ্গে সঙ্গে স্বপ্নের অতীত সেই দৃশ্য। যে মেজদা ভাত খেয়ে অফিস চলে গেছে, সেই মেজদা খিল খুলে দিল ছাদের দরজার। কিন্তু সত্যি কি মেজদা? ওই কি মেজদার মুখ? অমন ভয়ঙ্কর, অমন বিভৎস? বিরাজ তবে আ করতে করতে ছুটে পালিয়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়বে কেন? হ্যাঁ, প্রায় অজ্ঞান হয়ে পড়েছিল বিরাজ। আর এই কৌতুকের জন্যই তাই অনেক খেসারত দিতে হয়েছিল সুবর্ণকে। মুক্তকেশীর মেয়েকে অজ্ঞান করার অপরাধে, মুক্তকেশীর ছেলেকে লাঞ্ছনা করার অপরাধে, আবার শুধু মৌখিক তিরস্কারই নয়, দৈহিক শাস্তিও পেতে হয়েছিল লাঞ্ছিত অপমানিত স্বামীর কাছ হতে। সুবর্ণর কৌতুক কস্পৃহর অধ্যায়ে একটা বড় ছেদ পড়েছিল সেদিন থেকে। তবু স্বভাব যায় না মলে। আবার একদিন ননদাইকে নিয়ে রঙ্গ করতে গিয়ে তা সে তো পড়ে। সুবর্ণদের দর্জিপাড়া নিজেদের বাড়িতে, যে বাড়িতে সিঁড়ির অভাবে ছাদে ওঠা যায় না, টাকার অভাবে সারা জীবন সিঁড়ি হলো না যার। কিন্তু শুধু কি টাকার অভাবে, প্রয়োজন বোধের অভাবেও কি নয়? সুবর্ণ ছাড়া আর কেউ ছাদে উঠতে না পাওয়াটা মস্ত একটা লোকসান ভাবেনি সে বাড়িতে। আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আসছিল এর দ্বিতীয় পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেল শুনছেন, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।